এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ প্রতারিত ছাত্রীরা। 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। ফুলবাড়িতে এই প্রকল্পের কাজের সূচনা করলেন মেয়র গৌতম দেব। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ছাত্রীরা। শুক্রবার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অভিযুক্তকে আদালত চত্বরে নিয়ে আসা হলে বিক্ষোভ দেখান প্রতারিতরা। ব্যানার হাতে অভিযুক্তের শাস্তি চান তারা। 19 সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এরপর থেকেই সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা পলাতক ছিলেন, যদিও সেন্টারের প্রশিক্ষক রিঙ্কু মোহাম্মদকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার প্রায় 4 মাস পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করলেন শান্তনু। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় পুলিশ অভিযুক্তকে রিমান্ডে নেওয়ার জন্য বৃহস্পতিবার আবেদন জানায়। শুক্রবার শান্তনু শর্মাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এমনটাই জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটা আমাদের কোতোয়ালি থানার একটা মামলা, যেটাতে ইন্ডিয়ান পেনাল কোডের 406, 420, 468, 471, 472 অর্থাৎ চিটিং এবং কিছু ফোর্জড ডকুমেন্ট তার মামলা এটা। আর ইনিশিয়ালি এর একটা অ্যান্টিসিপেটেড বেল প্রেয়ার, সেটা রিজেক্ট হয়েছিল এবং তারপরে 13/12-তে সিজিএম করে সারেন্ডার করার পরে পুলিশ আজকে একটা পুলিশ কাস্টডি প্রেয়ার করেছিল 14 দিনে এবং 10 দিনে পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে এবং 25/12-তে প্রোডাকশন ডেট হয়েছে। মূলত ওটাই অভিযোগ আছে যে একটা ফেক একটা ইনস্টিটিউট চালাতো এবং তাতে যে ছাত্রছাত্রী ছিল তাদেরকে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো সেগুলো অলমোস্ট ফেক এবং এই ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ টাকা চিটিং করার অ্যালিগেশন নিয়ে এই রেজিস্ট্রি। এদিকে এই খবর পেতেই ছাত্রীরা আদালত চত্বরে এসে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখান। ছাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের প্রতারিত করা হয়েছে। অনেক ছাত্রীর সার্টিফিকেট আটকে রেখেছে অভিযুক্ত বলেও অভিযোগ। আজকে আদালতে এসেছেন শান্তনু শর্মার শাস্তির দাবিতে আমরা আদালতে এসেছি। এবং তোমাদের সাথে কি করেছে? শান্তনু শর্মা হলো দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার। সেই ট্রেনিং সেন্টারটা উনি বিনা পারমিশনে সরকারের ট্রেনিং সেন্টারটা চালিয়ে যাচ্ছিল এতদিন কেউ জানতে পারে নাই। তারপর আমরা ট্রেনিং করছি ওখানে 1 বছর 2 বছরের কথা বলছে, 2 বছরের মধ্যে তোমরা ট্রেনিং করলে তোমাদের একটা ভালো কাজ দেওয়া হবে, ANM এর কথা বলে। উনি এইভাবেও বলছে 6 মাস তোমরা ট্রেনিং করো, 6 মাসের মধ্যে তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। তো সার্টিফিকেটটা হবে এইভাবে যে 6 মাসের মধ্যে সার্টিফিকেটটা দিতে গেলে আমাদেরকে পুরো টাকাটাই দিতে লাগবে। একজনের কাছে 25,000, কারো 30,000, কারো 21,000, একজনের কাছে এক রকম টাকা নিয়েছে উনি। তারপর কি দেখতে পেলে? তারপরে এই সার্টিফিকেটগুলো নিয়ে আমরা যখন যাই কোনো কাজের, আমরা তো কাজের আশা করেই এগুলো করছি, তো কাজে তো আমাদের যেতে লাগবে। যখনই আমরা কাজে যাই তখনই আমাদেরকে সার্টিফিকেট জাল প্রমাণ করে দেয়। এমনকি যে কাজ করছে এই সার্টিফিকেট দিয়ে তাদেরকে যে কাজ করানো উচিত সে কাজ করাই নেই, আয়ামাসির কাজ করাইছে। মানে কোনো দাম দেয় না যে আমরা যেই কোর্সটা করছি সেই কোর্সটার কাজ আলাদা, আর আমাদেরকে করাই ওখানে আয়ামাসির কাজ। তোমরা কি প্রতারিত হয়েছো? হ্যাঁ, আমরা ওনার কাছে প্রতারিত, একজন না অনেক আছে আমাদের। এখন এই শান্তনু শর্মা কোথায় রয়েছে এবং কতদিন পরে কোথা থেকে আসলো? উনি তো পলাতক ছিলেন। উনি নিজে কোর্টে এসে বুধবারে নিজে সিলিন্ডার হয়ে গেছে কোর্টে এসে, তো উনি এখন কোর্টেই আছেন। আজকে আমরা এসেছি ওনার শাস্তির দাবি করতে এখানে। আর আমাদের টাকাটা আমাদের ফেরত চাই। আমাদের 2 বছর সময় গেল, প্লাস আমরা অনেক দূর থেকে আসি, একজন এক রকম জায়গা থেকে আসি। আমাদের টাকা গেছে, আমাদের সময় গেছে, আমাদের প্রতারণা করা হয়েছে এবং আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। তোমরা আজকে এখানে কি করলে এবং দেখলাম ব্যানার হাতে কি করছে? আমরা এটাই শান্তনু শর্মার দাবি নিয়েই এই ব্যানারটা তৈরি করছি। এটা নিয়ে আমাদের এই দাবিটা আমরা ব্যানারে তুলে ধরে
এটাই দেখানোর চেষ্টা করছি। কি চাইছো তোমরা? আমরা চাই শান্তনু শর্মা যাতে পরবর্তীতে এরকম কোনো কারো ক্ষতি করতে না পারুক। আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের সেরকম কিছু টাকা পয়সা নাই। উনি একটা মেয়ের কাছে এতগুলো টাকা নিয়েছে, তো ওনার তো কঠোরতম শাস্তি দেওয়া উচিত ওনাকে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা। ইতিমধ্যেই ফুলবাড়িতে এই প্রকল্পের কাজের সূচনা করেছেন মেয়র গৌতম দেব। শুক্রবার সেই কাজ খতিয়ে দেখতে প্রকল্প স্থান পরিদর্শন করলেন মেয়র। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এছাড়াও পুর ইঞ্জিনিয়াররা। পরিদর্শন শেষে মেয়র জানিয়েছেন, নতুন প্রকল্পের কাজ চলাকালীন মানুষের বাড়িঘর, মন্দির ইত্যাদি যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় এবং প্রকল্প বাস্তবায়ন যাতে ঠিকঠাক মতো করা যায় সে বিষয়ে দেখা যাবে। তিনি আরও জানিয়েছেন, এলাকার স্থানীয় পঞ্চায়েতকে তদারকির বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে। মেল লাইন যাবে আমাদের বড় জল প্রকল্পে, সেটা মন্দিরকে আমরা বাঁচিয়ে রেখে ওটা নেব। আর কিছু টেম্পোরারি ঘর বাড়ি আছে, সেখানে পাইপলাইন যাবে, তারপর আবার ওরা ওদের মতো করে থাকবে, কেউ উচ্ছেদ হবে না, সবাইকে রেখেই করা হবে। কিন্তু পাইপলাইনটা না গেলে জল প্রকল্পটা প্রবলেম হয়। সেই জন্য এখানে জনপ্রতিনিধি আমাদের বর্ষিয়ান বিধায়ক, 4 বারের নির্বাচিত বিধায়ক খগেশ্বর দা, ওনারই আন্ডারে আগে এই জিনিসটা ছিল। এখন ফুলবাড়ি এদিককার জেলা পরিষদের ছিলেন দেবাশিস, আমাদের ডেপুটি মেয়র, জলের MIC, চিফ ইঞ্জিনিয়ার, SMC, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের জলের এসি, আমরা সবাই এসছি। সার্ভের কাজ যারা করছেন, এজেন্সি সবাই এসছি, দেখেছি। আমরা সবাই মিলেই সহযোগিতা করবে, আমরা কারো কোনো অসুবিধা করব না, সুন্দর করে আমরা কাজটা করব। সেই জন্য আমরা জায়গাগুলো দেখলাম, লোকাল পঞ্চায়েত আছে তাকে দায়িত্ব দিয়ে গেলাম, তারা সবাই মিলে করবে, যখন দরকার মনে করবে আসবো আমরা। আগামী 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার জলপাইগুড়িতে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে তিনি বৈঠকে বসেন। মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল জেলা শাসকের দপ্তরে। শিক্ষা দপ্তর ছাড়াও শিক্ষক শিক্ষিকারা এই বৈঠকে অংশগ্রহণ করেন। প্রথমে জেলা শাসক দপ্তরের RTC হলে শিক্ষা দপ্তরের প্রতিনিধি শিক্ষকদের নিয়ে বৈঠক হয়। এরপরে জেলা শাসক দপ্তরে জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত এই বছরের মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম ভাবে সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্যই এই বিশেষ বৈঠকের আয়োজন বলে খবর। সকালে যে ক্যান্ডিডেটটি এসেছিল, তো আপনাকেও অ্যাপ্রোচ করেছিল বোধহয় পরীক্ষা দিতে, যেটা আমি শুনি। মানে ওটা দেখুন, এরকম একটা দুটো এদিক ওদিক, একটা দুটো স্কুলে হয়তো হতে পারে, তো সেইগুলোকে আমরা সঙ্গে সঙ্গে রিজলভ করে ফেলি। মানে উইদিন টাইম জেনুইন ক্যান্ডিডেট সে কোনোভাবে বঞ্চিত হোক, এটা আমরা হতে দেব না। মানে এটা নিয়ে আমরা বদ্ধপরিকর। কিন্তু হ্যাঁ, অনেক সময় ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো কিছু করার থাকে না। সেখানে যেমন ধরুন, আজকে যদি কোনো ক্যান্ডিডেট ছবি তুলে ধরা পড়ে, তার যদি পরীক্ষা রদ করে দিই, তার মানে কি সেটা ইনসেনসিটিভিটি? সেটা আমার কিছু উপায় নেই, এটা একদমই আমাকে করতেই হবে। কারণ যে 10 লক্ষ 11 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তারা নিয়ম মেনে দিচ্ছে। তাদেরকে আমি উৎসাহ না দিয়ে যে নিয়ম ভাঙলো তাকে যদি উৎসাহ দিই, সেটা কখনোই কাম্য না। তাহলে পরের বছর আরও স্টুডেন্ট বেশি ভাঙবে। এই জায়গাগুলো মাথায় রেখে কাজ করতে এখানে আমরা যেটা মানে ছবি যদি এরকম কেউ তোলে, তাহলে আমরা ইনস্ট্যান্টলি বের করে ফেলতে পারি। আপনারা জানেন আমরা এলিক্সাম অ্যাপ দিয়ে ব্যবহার করি। এলিক্সাম অ্যাপের মাধ্যমে আমরা খুঁজে বের করে নেবো কোন স্টুডেন্ট এক্স্যাক্টলি এই প্রশ্নপত্রটা নিয়ে পরীক্ষা দিই। কারণ নম্বর দেখলে আমরা বুঝতে পারবো কোথায় আছে। এটা ফার্স্ট টাইম হচ্ছে। তো এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং আমার আবারও আবেদন আপনাদের মাধ্যমে, যে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি গুরুত্ব বেশি দেওয়া উচিত। দু একটা বাচ্চা দুষ্টুমি করবে, সেটাকে ইগনোর করা উচিত। এবং গত বছর সেটা করাও হয়েছে, ইগনোর করাও হয়েছে। তার ফলে দেখুন পরের পরীক্ষাগুলোয় অ্যাজ সাচ কোনো ইস্যুস হয়নি। তো যদি আমরা উৎসাহ না দিই, তাহলে এই পরীক্ষা নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয় বা মনে সংশয় তৈরি করা হয়, সেগুলো হবে।
আর পরীক্ষা কেন্দ্রগুলোকে আমরা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছি যে সিসিটিভি না থাকলে হবে না, প্রাচীর ছাড়া যদি কোনো স্কুল থাকে তাহলে সেগুলোকে আমরা কেন্দ্র করব না, রাস্তা যদি প্রশস্ত না থাকে তাহলে সেগুলো করব না, এগুলো আমরা অলরেডি বলেছি। জেলা প্রশাসনের কাছে যে যে সাহায্যগুলো দরকার, হেলথ, ইলেকট্রিসিটি, রোড ট্রান্সপোর্ট, সেগুলোর কথা অলরেডি হয়েছে। আশা করি পরিষেবা ভালো থাকবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শুরু হলো রাজ্য সরকারের নির্দেশে ফের অষ্টম দুয়ারে সরকার শিবির। শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকরা। শুক্রবার শহরের ডিভিসি রোডের মাদ্রাসা ময়দানে আয়োজিত হয় এই দুয়ারে সরকার শিবিরের। চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী, আধার সংক্রান্ত নানা কাজ, কৃষি জমির মিউটেশন, পাট্টা আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, রূপশ্রী সহ মোট 36টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এখান থেকে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, এছাড়াও শহরের ছোট ছোট শিল্পী যারা হাতের কাজ করেন তাদের নামও নথিভুক্ত করা হবে। শ্রম দপ্তরের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিসংখ্যা জানতেই রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত করতে জোর দেওয়া হয়েছে। শহরের 25টি ওয়ার্ডের বুথ ধরে ধরে নাগরিকদের সরকারি সুবিধা দিতেই মাদ্রাসা মাঠে এই শিবির শুরু হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত জানিয়েছেন, শিবির থেকে মোট 36টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন নাগরিকরা। সরকারের সর্বোচ্চ জনপ্রিয় এবং সফলতম প্রকল্প দুয়ারে সরকার, যেটা বিশ্বের দরবারে সমাদিত, সেটা আজকে থেকে আবার শুরু হলো। 15 ডিসেম্বর থেকে 31 তারিখ অবধি চলবে এবং এটা আমাদের জলপাইগুড়ি পৌরসভার আমাদের মাদ্রাসাতে এই ক্যাম্প বসেছে এবং সেখানে আমরা 36টি পৌর পরিষেবা যেগুলো দেওয়া হয়, বিভিন্ন পরিকল্পনাগুলো পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে। তো আমরা জলপাইগুড়ি আপনাদের চ্যানেলের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, যারা ইতিমধ্যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলো যে 36টি সুবিধা রয়েছে যারা পাননি, অতি শীঘ্রই দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা এই সুবিধা গ্রহণ করুন। ক্যাম্পটা কদিন চলবে আর ওয়ার্ডে ওয়ার্ডে কি হবে? এটা ওয়ার্ডে ওয়ার্ডেও হচ্ছে, অনেকগুলো তার সঙ্গে স্কুলগুলোর সঙ্গেও টাই আপ করা হয়েছে এবং প্রায় এই দুয়ারে সরকারের পশ্চিমবঙ্গে প্রায় 8 কোটি মানুষ এর সুবিধা পেয়েছে, 8 কোটির উপরে মানুষ। এবং এই দুয়ারে সরকার কর্মসূচি এটা পশ্চিমবঙ্গ সরকারের সফলতম কর্মসূচি এবং এটা বিশ্বের দরবারে সমাদিত হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জীবিত হলেও সরকারি নথিতে মৃত জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা। কলকাতায় চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে বিপাকে 67 বছর বয়সে সৌমিত্র বসাক। এ বিষয়ে তিনি অভিযোগ করেন স্বাস্থ্যসাথী দপ্তরে। শুক্রবার শহরের লক্ষণ মৌলিক সরণির বাসিন্দা সৌমিত্র বাবুর মনোবল বাড়াতে সংবর্ধনা জানান জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এদিন তার কর্মস্থল ডিভিসি রোডের দোকানে গিয়ে ফুলের তোড়া, ট্রফি, উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী, এই প্রকল্পের মাধ্যমে নাগরিকরা 5 লক্ষ টাকা করে চিকিৎসা পরিষেবা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। সেই ভরসায় কলকাতার এক বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে গিয়েছিলেন সৌমিত্র বাবু। তবে তার কার্ডে তাকে মৃত বলে নথিভুক্ত করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে অঙ্কুর দাস জানান, একাংশের উদাসীনতার কারণেই এমনটা ঘটেছে। আমরা এই মুহূর্তে আছি ডিভিসি রোডে বসাক স্টেডিয়ামে। এখানে হচ্ছে সৌমিত্র বসাক, যিনি দীর্ঘদিনের পুরনো একজন জলপাইগুড়ির বিজনেসম্যান এবং একজন সমাজকর্মী, পাশাপাশি সংবাদকর্মী। তো সেই মানুষটাকে স্বাস্থ্যসাথী কার্ডে মৃত ঘোষণা করা হয়েছে, যার কারণে তিনি এই স্বাস্থ্যসাথী কার্ডের উপর ভরসা করে কলকাতাতে চিকিৎসা করাতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং সে যাতে মনোবল না হারিয়ে ফেলে তার জন্য এবং তার মনোবল চাঙ্গা রাখার জন্য, এবং যে এই যে ভুলের জন্য অনেকেই কি হয়, আজকে আমি জীবিত আছি, আমাকে যদি মৃত দেখানো হয় তাহলে মনোবল ভাঙতেই পারে, যাতে মনোবল না ভাঙে। তো সেই ক্ষেত্রে সৌমিত্রদাকে আমরা আজকে সম্বোধিত করলাম আমাদের গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে, এবং গ্রিন জলপাইগুড়ির একজন সাধারণ সদস্য উনি যাতে আরও মনোবল চাঙ্গা করে আরও অনেকদিন বেঁচে থাকেন, আমাদের মাঝে বেঁচে থাকেন, এই জন্য আসা। এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ডের এই ভুলটা শুধু সৌমিত্রদার ক্ষেত্রে হয়েছে তা নয়, আমাদের আরও এক সদস্যের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জলপাইগুড়ি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে সে দেখলো যে একটা কুমারী মেয়ে, বিয়ে হয়নি, অথচ মায়ের কার্ডে তার নাম ছিল, ভর্তি হওয়ার পরে নাম নেই। পরবর্তীতে দৌড়ঝাঁপ করে, আমরা সহ দৌড়ঝাঁপ করে ডিএম অফিসে 4 দিন লাগলো ঠিক করাতে, তারপরে তার অপারেশন হয়।
মাঝে মধ্যে এই অভিযোগটা পাওয়া যায় আর কি, বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায়, যেটা জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে এবং তাতে করে কি হচ্ছে, একদিকে সে বিপদের সম্মুখীন হচ্ছে, দ্বিতীয়ত সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেটাকেই মনোবল বাড়ানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। অন্যদিকে সৌমিত্র বাবু বলেন, মুখ্যমন্ত্রী স্বপ্নের উদ্যোগেই স্বাস্থ্যসাথী এই প্রকল্প সূত্রপাত, কিন্তু একাংশের উদাসীনতার জেরে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেকে। এই বিষয়টি দেখা উচিত। আসলে আমি চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে যাই এবং ওখানে যখন আমি ভর্তি হতে যাই আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমাকে মৃত দেখানো হয়। তো আমার ভাগ্যি ভালো যে আমার শুধু এনজিওতেই কাজ হয়েছে, আমার আর কোনো বাইপাস বা ব্লকেজ ছিল না যার জন্য আমার স্টেন বা কিছু বসাতে হয়নি। সেটা যদি বসাতে হতো তাহলে তো আমি অত্যাধিক বিপদে পড়ে যেতাম, কারণ এনজিও করতে আমার অল্প কিছু 32-35 হাজার টাকা খরচা হয়েছে, সেটা আমি যেখান থেকেই হোক ম্যানেজ করে দিয়েছি। আর আজ সত্যিই ভালো লাগলো যে গ্রিন জলপাইগুড়ির যারা আছেন, অঙ্কুর দাস, উনি কিন্তু আমার, যাতে আমি ভেঙে না পড়ি, যাতে আমি দুর্বল না হয়ে পড়ি, কারণ আমি একাধারে মৃত ঘোষিত হয়েছি, সেই জায়গা থেকে আমাকে মনোবল চাঙ্গা করতে এসে কিন্তু আমাকে সম্বর্ধিত করলো। আমার খুবই ভালো লাগলো ওনাদের এই উদ্যোগকে। এবং আমি পাশাপাশি এটুক বলবো যে মুখ্যমন্ত্রীর যে এই স্বপ্ন স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথীর স্বপ্ন হয়তো খুব ভালো জিনিস, কিন্তু কিছু মানুষের ভুলে এই পরিষেবা কিন্তু অনেকে পাচ্ছে না। কাজেই যারা এই কাজটা করছেন, মুখ্যমন্ত্রীর এই সুন্দর স্বপ্নকে বাস্তবে তুলে ধরতে তারা যেন ঠিক মতন কাজ করেন এবং প্রতিটা যারা ভুক্তভোগী যারা আছেন, যারা এই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কোথাও যায়, তারা যাতে মনোবল চাঙ্গা রাখতে পারে, সেটাই চাই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিধবা ভাতা পাওয়ার আশায় দিন গুনছেন সানুপাড়া এলাকার বাসিন্দা 90 ছুঁই ননিবালা রায়। বেশ কয়েক বছর ধরেই তিনি বিধবা ভাতার পেনশন পাচ্ছেন না বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে জানিয়েছেন। যদিও বিষয়টি নিয়ে বারবার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ নির্দিষ্ট দপ্তরে লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু তার সুরাহা আজও হয়নি বলেই অভিযোগ। তাই এরপর একটি বড় পদক্ষেপ নেওয়ার কথা পঞ্চায়েত সদস্য গণেশবাবু জানালেন। বেশ কয়েক বছর ধরে বিধবা ভাতা বন্ধ হয়ে গিয়েছে এই মহিলার। পরিবারের আয়ের তেমন একটা উৎসাহ নেই। এমন পরিস্থিতিতে ননিবালা রায়ের একটি কঠিন রোগ ধরা পড়েছে। রোজ কয়েকশো টাকার ওষুধ লাগে, তারই মধ্যে বন্ধ বিধবা ভাতা। এই পরিস্থিতিতে সরকারের কাছে দ্রুত বিধবা ভাতা চালু করার দাবি জানিয়েছেন গণেশবাবু। পাশাপাশি পরিবারের সদস্যরা জানিয়েছেন, বয়সজনিত কারণে তার বিধবা ভাতা এখনো পর্যন্ত অনেকটাই দরকার। না, আমি তো আগেই জানতাম, তো এর আগে পূর্ববর্তী পঞ্চায়েত কি করছে জানি না। তবে আমি ভোটে জেতার পরেই আগস্ট মাসের 3 তারিখে আমি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি চিঠি করেছিলাম যে উনার বন্ধ হয়ে গেছে এবং সেটা স্থানীয় সংবাদপত্রে বেরিয়েছিল। তো তারপরেও এই সরকার বিড়ম্বনার সাথেই বলতে হচ্ছে যে কেন্দ্র রাজ্য সরকার প্রবীণদের নিয়ে একটুকু ভাবছে না। যেখানে একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে টাকাটা পাচ্ছে না, ওনারাও দৌড়াদৌড়ি করেছেন এবং আমি ভোটে জেতার পরেই আমি প্রথম সবার আগে ওনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সমস্ত তথ্য দিয়ে আমি চিঠি করেছি, সেই চিঠিটা আছে আমার কাছে। তো তারপরে হচ্ছে না এবং তার বাধ্য হয়ে ওনারা সাংবাদিকের একটা আপনারা যদি প্রচার করেন তাহলে ভালো হয় এবং আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে মামলা করার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছি যে কেন এই প্রবীণদের যে মানুষ তারা টাকা পাওয়ার পরেও কেন তার টাকাটা বন্ধ হয়ে গেল। কত বছর থেকে পাচ্ছে না? উনি 3-4 বছর থেকে পাচ্ছেন। কি অসুবিধা এখন? অসুবিধা হচ্ছে উনি তো এখন শারীরিক অসুস্থভাবে হয়ে গেল, যেহেতু 90 বছর বয়স, উনি স্ট্রোকও করেন, যার ফলে এখন প্রচুর অর্থের প্রয়োজন পড়ছে। আর পারিবারিক অবস্থাটা খুব আপনারা দেখলেন ভালো না। তো আমরা চাই অতি দ্রুত সরকার যাতে তার পেনশনের ব্যবস্থাটা করে। ইনি কে হয়? মা হয়। কি নাম? ননিবালা রায়। বয়স কত হবে? 90 বছর। সমস্যা কি রয়েছে? সমস্যা ওনার হচ্ছে উনি সরকার থেকে কোনো সাবসিডিও পাচ্ছে না, বৃদ্ধ ভাতা উনি পাচ্ছে, ওটাও বন্ধ হয়ে গেছে। কত বছর থেকে পাচ্ছে না? প্রায় 5-6 বছর ধরেই পাচ্ছে না। কারণ বৃদ্ধ ভাতা পাচ্ছে না হঠাৎ বন্ধ হয়ে গেল। আগে তো উনি পাইতো, অনেকদিন ধরেই পাইতো, কিন্তু হঠাৎ করে আমরা একটু আসি এখানে, তাও 22-23 বছর হচ্ছে, তখন তো তোমার লাইনম্যান ওই যে তোমার পিয়ন দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল সব, ওই যে অনলাইন করার পর থেকে। জানিয়েছেন যেখান থেকে পেতে? অনেক জায়গায় ঘুরছি, ডিএম অফিসে গেছি, তারপরে তোমার ব্যাংকে প্রায় নিয়ে যাচ্ছি, ওখানে বলে টাকা ঢুকে না বলে, খালি ফেরত নিয়ে আসি। আর ওনাকে নিয়ে যেতেও তো আমার সমস্যা,
অনেকক্ষণ বসতে হয়, তারপরে হচ্ছে টোটো ভাড়া অনেক লেগে যায়। এখন শারীরিক কি সমস্যা ওনার? ওনার তো ওই যে 1 মাস আগে স্ট্রোক করছে, অনেক ওষুধপত্র লাগে, আমি তো অত চালাইতে পারি না, আমিও তো একটা গরিব লোক, আমারও বল নাই। পঞ্চায়েতকে বলেছেন? পঞ্চায়েতকে বলছি, পঞ্চায়েত অনেক চেষ্টা করে কিন্তু হচ্ছে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আলু চাষ করে ক্ষয়ক্ষতির মুখে চাষিরা। জলপাইগুড়ির টাকিমারি এলাকার প্রায় সমস্ত আলু চাষিদের মাথায় হাত। বিঘার পর বিঘা জমিতে ধসা রোগ ধরে আলু গাছগুলি মরে যাচ্ছে। চাকি পচা নামে এই রোগে মরক ধরেছে আলু গাছগুলিতে। প্রাথমিকভাবে কৃষি দপ্তরের পক্ষ থেকে 2টি ওষুধ জৈব সারের সঙ্গে মিশিয়ে দেওয়ার নিদান দেওয়া হয়েছে, তাতে মরক কিছুটা হলেও কমবে বলে আশা। পাশাপাশি স্থানীয় কৃষি আধিকারিক এবং কর্মীরা গিয়ে গাছের অবস্থা দেখে পরামর্শ দেবেন কৃষকদের। ঠিক কি করতে হবে, কি করলে এই ধসা রোগ থেকে নিস্তার পাবেন কৃষকরা, বিষয়টি তারা জানাবেন। রোগটি ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত রোগ, তবে কোথা থেকে এই রোগের সৃষ্টি তা জানতে হলে আলুর ক্ষেত পরিদর্শন করতে হবে, তারপরে সঠিক কারণ বলা যাবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সহ কৃষি অধিকর্তা পাপিয়া ভট্টাচার্য। এই রোগ আলুর বীজ, মাটি, আবহাওয়া যে কোনো কারণেই হতে পারে, এমনটাই জানিয়েছেন পাপিয়া দেবী। এদিকে প্রায় 1000 বিঘারও বেশি জমিতে আলু চাষ করে বিপাকে পড়েছেন চাষিরা। এলাকার কৃষক সঞ্জীব দাস জানালেন, তাঁদের এলাকায় প্রায় সকলেই আলু চাষ করেছেন। কেউ বাজার থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, কিভাবে সেই টাকা শোধ করবেন তা ভেবেই পাচ্ছেন না। জমির নিচে সমস্ত আলু পচে যাচ্ছে, সঙ্গে আলু গাছগুলিও মরে যাচ্ছে। কি অবস্থা এখন আলুতে? আলুতে দশা ধরে মরে যাচ্ছে। সবারই কি একই কথা? হ্যাঁ, সবার একই। কি কারণে এটা? এটা তো কি কারণে, এটাকে কি করে বলবো। এখানে জমিতে আলু লাগানোর পরে তো ধরেন 1 মাস বয়স হয়েছে, 1 মাস বয়সের পর থেকে এই কেসটা দেখা যাচ্ছে। কি ধসা? হ্যাঁ, ধসা। তারপর এখন কত বিঘা জমিতে এরকম হচ্ছে? আমার তো 3 বিঘে আছে, 3 বিঘাতেই আছে ধসা। সবারই কত জমিতে আলু চাষ হয়েছে টোটাল? আলু এখানে মানে যে জমিনগুলো আছে মানে পুরা জমিনে আলু হয়েছে, কিন্তু মাঠ খালি নেই। আমাদের এখানে তো পুরা জমিনে আলু হয়। অলবা কত কত আলু চাষ হয়েছে? আলু চাষ এখানে কত একর বলবো আমি, আছে হ্যাঁ 1000 বিঘার উপরে আছে। 2000? হ্যাঁ, 2000 বিঘা হবে আলু চাষ হয়েছে। আলু চাষে কি হয়েছে এই আলুগুলো? আলুগুলা মানে ঝিমানো হয়ে তারপরে যায় আপনার ওই দশা ধরে গেছে, আর নিচে আলুগুলা মানে নাই, পচে গেছে। মাটির নিচে আলুগুলা সব পচে গেছে। কৃষি দপ্তরকে জানিয়েছেন আপনারা? আমাদের কৃষি দপ্তর আসে, মাটি পরীক্ষা করতে আসে, ওই পরীক্ষা করার পর পর্যন্ত শেষ, আর অন্য কিছু বলে না। দেখি মাটি পরীক্ষা। কত টাকা খরচা হয়েছে এই যে আলু করতে? বিঘা প্রতি 15,000 করে গেছে। বিঘা প্রতি 15,000। আপনার এখন কি হবে? কি আর হবে এখানে লস ছাড়া আর কি লাভ হবে? করতে গিয়ে গাছ মরে গেলে কি কোনোদিন লাভ হয়? কোন ক্ষতি? সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তো ভালো কথা, আমাদের একটু রক্ষা হবে আর কি। এ বিষয়ে জলপাইগুড়ি কৃষি দপ্তরের সহ অধিকর্তা জানিয়েছেন, যারা শস্য বীমার আওতায় রয়েছেন তারা দপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে দপ্তরের পক্ষ থেকে দেখা হবে। এলাকায় কত পরিমাণ আলু উৎপাদিত হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরাও শুনেছি কিছুটা এলাকায় ওই চাকি পচা যে রোগটা, এটা সংক্রমণ এবারে হয়েছে। তো এর জন্যে আমরা সিউডোমোনাস ফ্লুরেসেন্স এবং ট্রাইকোডার্মা জৈব সারের সাথে মিশিয়ে এবং গাছের গোড়াতেও স্প্রে করে দুভাবেই ব্যবহার করার কথা বলছি। এবং আমাদের ব্লক স্তরের আধিকারিক এবং ওনার যে স্টাফ যারা আছেন তারা গিয়ে বিশদে এটাকে দেখবেন এবং চাষিদেরকে সেইভাবে সময় উপযোগী পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আলু করেছে কেউ বা সুদের উপর টাকা নিয়ে করেছে, তারা বলছে আর রাজ্য সরকার থেকে যদি আমাদের কোনো হেল্প করা হয়, কোনো টাকা পয়সা দেওয়া হয়, সহযোগিতা করা হয়, তাহলে আমরা বাঁচবো। কি বলবেন? যেটা ডিপার্টমেন্টাল আমাদের রুলস আছে সেইভাবেই আমরা কৃষকের পাশে দাঁড়াই বা সহযোগিতা করি। আমাদের শস্য বীমা স্কিমে যে সমস্ত কৃষকরা অলরেডি এনরোল রয়েছেন আলুর জন্য,
তারা শস্য বীমার আওতাধীনে নিশ্চয়ই এই ব্যাপারে সুযোগ সুবিধা পাবেন। তবে আমরা এগুলো বিশদে দেখব। কৃষকরা আমাদের কাছে আবেদন করলে বা আমরাও আমাদের দপ্তরের লোক পাঠিয়ে আমরা জিনিসটাকে দেখি, যেটা প্রয়োজন হয় ডিপার্টমেন্টাল ইনস্ট্রাকশন যেরকম থাকবে সেইভাবে আমরা তাদেরকে সহযোগিতার চেষ্টা করি। এটা মূলত যেটা হয় একটা ব্যাকটেরিয়া জনিত কারণে এটা হতে পারে। সিউডোমোনাস সোলানেসিয়ারাম একটা ব্যাকটেরিয়া, তার জন্যে এটা হতে পারে। তার সাথে অন্যান্য ছত্রাকও থাকতে পারে। মাটি থেকেও সংক্রমণ হতে পারে, বীজ থেকেও সংক্রমণ হতে পারে, আবহাওয়াগত কারণেও ছড়াতে পারে। সেগুলো একদম এক্ষুনি এইভাবে বলাটা কারোর পক্ষে সম্ভবপর হবে না। এটা মাঠ পরিদর্শনের পরে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখার পরেই বলা সম্ভবপর হবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ প্রতারিত ছাত্রীরা। 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। ফুলবাড়িতে এই প্রকল্পের কাজের সূচনা করলেন মেয়র গৌতম দেব। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।